বিদ্যুৎ নিয়ে দিছো নাকি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে এবার যারা পরীক্ষার্থী একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে আজকের এই ক্লাস। সংক্ষিপ্ত সিলেবাস আমি আশা করছি তোমরা কলেজের ওয়েবসাইটে পেয়ে গেছো। তো সেখানে অপরিচিতা গল্পটির তোমাদের জন্য রয়েছে। বিশেষ করে পরীক্ষার্থীদের এই সংক্ষিপ্ত সিলেবাস জানা খুব অপরিহার্য। তো আজকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী যারা, তাদের জন্য অপরিচিতা সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত গল্পটি এক এক করে এখন পরীক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়েই ক্লাস করার চেষ্টা করব। তবে হ্যাঁ, বলে রাখছি যে যারা একাদশ শ্রেণী 2020-21 সিলেবাসের অন্তর্ভুক্ত তাদেরও অপরিচিতা পাঠ্য। তো আমি মনে করি যে একাদশ এবং দ্বাদশ পরীক্ষার্থী যারা আছো তারা তোমরা এই গল্পটি অনলাইনে ক্লাস থেকে পাঠ করবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে। অপরিচিতা বলা বাহুল্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের দিকপাল, বৈশ্বিক কবি হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া কবিগুরু নামেও আমাদের কাছে সমধিক পরিচিত। বলবো যে সাহিত্যের গুরু হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1861-তে জন্মগ্রহণ করেছেন। 1941-এ 80 বছর বয়সে তিনি পরলোকগত হন। তো তার 16 বছর বয়সে তিনি ভিখারিণী নামক গল্প দিয়ে তার লেখা শুরু করেন। আর এই গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক সৃষ্টি, আধুনিক ছোট গল্প যাকে বলে, সেটি রবীন্দ্রনাথের হাতেই তার সূত্রপাত। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 গীতাঞ্জলিতে। এটি দেশের মানুষ সবাই জানে, তোমরাও জানো। তোমরা আরও ছোট ক্লাস থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে আসছো। আমি বিশদ বলার দরকার নেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোকপাত করলেই ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। তো স্বল্প আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোকপাত করতে চাই। যে তোমরা কতগুলি বিষয় মনে রাখবে, কারণ হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন 1 নাম্বারের জন্য জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। 7টি প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে তোমাদের 7টি জ্ঞানমূলক প্রশ্ন, তারপরেও জ্ঞানমূলক প্রশ্ন আছে অবজেক্টিভে। তো আমি বলবো যে জ্ঞানমূলক প্রশ্নকে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর অনুধাবনমূলক প্রশ্ন। তো জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন মূলত বই থেকে, মেইন বই থেকে, মূল বই, সেই কারণে বিশেষ করে পাঠ করবে। তারই প্রেক্ষাপটে আমি বলছি যে তোমরা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কত সনে, তার জন্ম কত, মৃত্যু কত, তারপর তার প্রথম গল্পের নাম,
এবং তার শেষ গল্পের নামও আমরা লিখেছি, তার বিখ্যাত কর্ম, শিল্পকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সব শাখাতেই তিনি সদর্পে বিচরণ করেছেন। এটি আমি ক্লাসেও বলেছি আগে, তোমাদেরকে আবারও উল্লেখ করছি যে সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি অত্যন্ত সফল, অসাধারণ ছোট গল্প রচনায় পারদর্শিতা দেখিয়েছেন তিনি। তার এই ছোট গল্প বিভিন্ন কালে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে তা কবির ছোট গল্পের আবহ চলে এসছে। যেমন অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজ পত্র যুগের গল্প। আমি তোমাদেরকে আলোচনা করেছি, সবুজ পত্র হচ্ছে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা, যে পত্রিকায় নারী অধিকার বিষয়ক শিল্প সাহিত্যের প্রকাশনা ছিল। এখানে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিখ্যাত লেখকদের লেখা ছাপা হতো। তো অত আলোচনায় না গিয়ে আমি বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা কর্ম ছিল তার মধ্যে স্ত্রীর পত্র, হৈমন্তী, অপরিচিতা ইত্যাদি সবুজ পত্রে ছাপা হয়েছিল। এছাড়াও কবির সোনার তরী, মানসী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা ইত্যাদি বিখ্যাত কাব্যগ্রন্থ। তার রচিত উপন্যাসের মধ্যে বিশেষভাবে শেষের কবিতা অসাধারণ একটি উপন্যাস, তারপর আছে যোগাযোগ ইত্যাদি। এছাড়াও তিনি লিখেছেন নাটক, এই লিখেছেন রাজা, অচলায়তন, রক্তকরবী ইত্যাদি নাটক। রাজা, অচলায়তন, রাজা, আর আজকের আমাদের আলোচনার বিষয় যে অপরিচিতা গল্প, এই গল্পটি সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। এর আগে ক্লাসেও বলেছি, আজকের অনলাইন ক্লাসেও বলছি যে অপরিচিতা গল্পটি 1 নম্বর তো সবুজ পত্র যুগের গল্প, নারী অধিকার বিষয়ক গল্প। এই গল্পটি বিশেষ করে গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত। প্রথম দিকে গল্প স্বল্প নামে এই গল্পগুচ্ছের নাম ছিল, শেষে এখন 4 খণ্ডে সমাপ্ত যে গল্পগুচ্ছ আছে, সেই গল্পগুচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে অপরিচিতা গল্প। তো অপরিচিতা উত্তম পুরুষের বর্ণনায় শুরু হয়েছে অপরিচিতা গল্পটি। নাম শুনেই তোমরা নিশ্চয়ই কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছো যে অপরিচিতা। সত্যিকার অর্থেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম অসামান্য শিল্প সফল। উত্তম পুরুষের বর্ণনায় শুরু হয়েছে অপরিচিতা গল্পটি। তো তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। অপরিচিতা মানে হচ্ছে কি, যে অপরিচিত, তাও আবার পুরুষ নয়, অপরিচিতা, অর্থাৎ কোনো এক রমণীর কথা বলা হয়েছে যে অপরিচিত। উত্তম পুরুষের বর্ণনায় যেমন ধরো বলছেন গল্পের নায়ক কিংবা লেখক
আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবুও ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। তো লেখক ছোট গল্পকার বলছেন যে, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। এরপরে দেখা যায় যে উত্তম পুরুষের বর্ণনায় গল্পকার বা গল্পের নায়ক নিজেই বলছেন যে তিনি কলেজের সবগুলো পাশই দিয়েছেন। এখন তার পারিবারিক ইতিহাস, তিনি হচ্ছেন তার বাবা উকালতি করতেন এবং উকালতি করে প্রচুর টাকা রোজগার করে গেছেন, কিন্তু ভোগ করার মতো সেই সময়টুকু তিনি পাননি। আর যখন তিনি মারা গেছেন তখন গল্পের যে নায়ক তার বয়স খুব কম ছিল, সুতরাং এই কম বয়স থেকে মার হাতেই মানুষ। এই গল্পটি একেবারেই আমাদের পারিবারিক জীবনের গল্প। এছাড়া মায়ের যে ভাই মামা ছিল এই পরিবারের একজন অভিভাবক, তবে তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। গল্পের নায়ক বলছেন যে বছর 6 বড়। এই কথাগুলো তোমরা মনে রাখবে, কারণ গল্পটি ভালো করে পড়বে এবং এই যে কাহিনীর যে কতগুলি বিষয় আছে এইগুলো তোমাদের জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে চলে আসতে পারে। তারপর গল্পের নায়কের বিয়ের কথাবার্তা চলছে। কন্যার পিতা মাত্রে স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। তার মানে এই যে ঊনবিংশ শতাব্দীর একটি পরিবারে একজন লিডার কিংবা উকিল কর্তা টাকা পয়সা জমিয়ে গেছেন, আর মায়ের হাতে মানুষ, একমাত্র সন্তান। সেই সন্তান মায়ের সঙ্গে তার সন্তানটির মামাও এই পরিবারের অভিভাবক, আর যত রকমের আদব কায়দা বা যা বলা হচ্ছে যে বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সেগুলো মার কাছ থেকেই পাওয়া। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহায় চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। কেমন এক উদ্ভট চাওয়া যে টাকা দিয়ে বড়লোকগিরি দেখাবে, সেরকম পরিবারের সন্তান নেবেন না মামা। যে মেয়ে আসবে সে যেন মাথা হেড করে এই সংসারে আসে, কিন্তু ব্যয় হিসেবে তাকে এমন হতে হবে যে টাকা দিতে কসুর করবে না। যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। এই হচ্ছে চাওয়া। তার মানে পাত্রপক্ষের চাওয়া যে প্রকারের ছিল, তাতে করে বোঝা যায় যে নারী অধিকার কিংবা নারীর নিষ্পেষণ তৎকালীন সময়ে কেমন ছিল। এটি তোমরা খুব ভালো করে মনে রাখবে। আমি প্রথমেই বলছিলাম যে হৈমন্তী, এরকম আরেকটি গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, হৈমন্তী। সেই হৈমন্তীটিও যৌতুক প্রথা নিয়ে লিখিত। সরাসরি যৌতুকের বলি যুপকাষ্ঠে বলি হয়েছে, যাকে বলে যে যৌতুকের আগুনে পুড়ে গেছে হৈমন্তী। তার একটি হৈমন্তী ছিল
বাবার আদরে মানুষ হওয়া একটি মেয়ে, যে পুঁথি পুস্তক থেকে শুরু করে সকল কিছু মানে বেড়ে ওঠার জন্য সকল জ্ঞান বাবার কাছ থেকে পেত, এইরকম। আর আজকের অপরিচিত গল্পে যেটি হচ্ছে যে এটিও যৌতুক প্রথার একটি গল্প, তবে সরাসরি যৌতুক না হলেও যৌতুকের কারণেই দুটো পরিবারের দুটো সন্তান তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে স্বাভাবিক সামাজিক বন্ধন থেকে। সামাজিক বন্ধন মানে হচ্ছে যে বিয়ের যে বিষয়টি, সেটি একটা পর্যায়ে তোমরা দেখতে পাবে যে কি আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসি আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে, কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু করিতেছি, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যেও ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা, যেটি বলছিলাম। আর তবে হরিশ যে বলল যে মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। কেন? হরিশের বর্ণনায় একটি চমৎকার ছিল। হরিশ ছিল একটি রসিক মানুষ, বন্ধু হিসেবে রস দিয়ে কোনো মেয়ের রূপের বর্ণনা, গুণের বর্ণনা করতে তার শক্তি ছিল মেলা। এরপরে বলছেন যে আর আমার মন ছিল তৃষ্ণার্ত। মন যখন ব্যাকুল থাকে তখন তাকে উতলা করার জন্য হরিশের রসঘন যে বর্ণনা, একটি বিবাহিত বিবাহের প্রাক্কালে যে মন আকুল বিকুল হয়ে উঠছিল যে কোনো একটি রমণীর কল্পনার মানুষে, সেই রমণীকে রূপ রস বর্ণ গন্ধ দিয়ে হরিশ যখন বর্ণনা করে তখন উতলা হওয়াটাও স্বাভাবিক, এই কথাটি এখানে বলা হয়েছে। তো এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। এই হচ্ছে মামা নামক যে চরিত্রটি আছে, সেই চরিত্রের বৈশিষ্ট্য। এক বৈশিষ্ট্য হচ্ছে মেয়ে যে আসবে সে যেন সংসারে ঘাড় হেট করে থাকে, আবার বিয়ে যে যাকে করবে সে হচ্ছে কি, সে টাকা দিতে কসুর করবে না এরকম, অথচ টাকার ভরাই কিংবা দাপট দেখাতে পারবে না তেমন। তো কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। মামার মন নরম হলে কি হইল? এরপরে দেখা যায় যে কাহিনী যখন আমরা পড়ি তখন কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বেনু দাদা। বেনু দাদা ফিরিয়া আসিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বেনু দাদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এই যে লাইনগুলো আছে যে কি বলে যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, বলতে কি বুঝিয়েছেন লেখক। তারপর আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, এটি অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসতে পারে। ডেশ দিয়ে আসবে যে উক্তিটিতে কি বোঝানো হয়েছে, বুঝিয়ে বলো। তো সুতরাং এগুলোর ব্যাখ্যা তোমরা মনে রাখবে। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। যে কালের যে সময়ের গল্প এটি, এই তখনকার সময় নারীদের, বিশেষ করে অন্তঃপুরবাসিনী বা রক্ষণশীল পরিবারের মেয়েদের যে কীভাবে নিষ্পেষণে নির্যাতনে দিন অতিবাহিত করতে হয়েছে, সেই কাহিনীর আসলে এখানে বিধৃত হয়েছে। তবে অত্যন্ত চমৎকার শিল্পশৈলী দিয়ে এই গল্পে উপস্থাপন করেছেন
গল্পের লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর এরপর আমরা দেখি যে এই কন্যাপক্ষ হচ্ছে শম্ভুনাথ বাবু, তিনি তার মেয়ে যার নাম হচ্ছে কল্যাণী। শম্ভুনাথ একটি পর্যায়ে দেখা যায় যে ওই বরযাত্রী এসছে এবং বরযাত্রীর সাথে বাড়ির যে শেখরা আছে তাকে শুদ্ধ মামা সাথে নিয়ে এসেছিল এবং মেয়ের গায়ের গয়নাগাঠি যা আছে সেগুলো খোলার জন্য বলছে। এই লাইন এখানে আমি একটু পড়ছি মূল বই থেকে। শম্ভুনাথ আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন, আমাকে মানে যে বরকে বিয়ে করতে এসছে, যে তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। আমরা জানি যে এই গল্পের নায়ক তার যে চরিত্র, স্বভাবজাত বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কি অভিভাবকের উপর দিয়ে তার কোনো কথা বলা চলবে না। এই চরিত্র হচ্ছে আমাদের গল্পের নায়ক যে আছে তার। তো আমি একটু কি এ সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই, আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো। মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? আমাদের যে গল্পের নায়ক আছে তার নাম হচ্ছে অনুপম, অর্থাৎ তার কিছু বলার নাই। অভিভাবক হিসেবে মামা যা বলবেন তাই সে মেনে নেবে। শেখরার হাতে গহনা শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটে শেখরার হাতে দিয়া বলিলেন, এইটি একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দেন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্মুখ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোকে। শম্ভুনাথ বলিলেন, না না মানে না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। এই যে শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণীর বাবা, কন্যার বাবা, তখন কি করলেন, তাদেরকে খাইয়ে টাইয়ে তারপর কি করলেন, বিদায় করে দিলেন। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগে আগুন। কন্যার পিতার এত গোমর, কলিজে চার পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এই তো হলো তারপর দেখা গেল যে এই যে খাওয়ার যন্ত্রণায় লেখক এখানে তুলে ধরেছেন যে যারা বরপক্ষ যারা খেয়েছিল, বিশেষ করে পাক যন্ত্রণাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মৃত্যু।
বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার, যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ যে বিবাহটি ভেঙে গেল এবং এর মামা যা যা করলো সে কারণে তার অপদস্থের সীমা পরিসীমা থাকলো না। কিন্তু এরপরে কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। লেখক বলছেন, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বর্ণনা বিবরণ একটুখানি বলিয়া আমি এই লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাত্রা করেছিল। সেখানে ট্রেনে একটি মেয়ের সঙ্গে দেখা বা জানা, কেমন কিভাবে তাদের ট্রেন কোথাও থেমেছে, তা গাড়ির লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। কেন? ওখানে আরেকটি মেয়ে এই ট্রেনে চড়েছিল, তার কণ্ঠ এরকম ছিল, গাড়িতে জায়গা আছে, আছে কি, জায়গা আছে কি, এরকম। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। পরদিন সকালে একটি বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মের সাহেবদের আটদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। এরপরে সব গাড়িতেই ভিড়। দাঁড়ে দাঁড়িয়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময়ে সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের এই ধোয়া, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। গল্পটি আমার জানা আছে, আমি এক নিমিষেই 4 লাইনে বলে দিতে পারতাম, কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝার জন্য গল্পটির আংশিক আমি পাঠ করছি, যাতে তোমাদের কাহিনীটি পুরোপুরি মনে থাকে। তারপর জিনিসপত্র তুলিবার সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। এবার সেই সুরটুকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। যতক্ষণ দেখা হয়নি মেয়েটিকে, ততক্ষণ পর্যন্ত এই যে বয়সে অনুপম বিয়ে করার বয়স, সেই বয়সে এই একটি মেয়েটির সুর তার কানে অবিরল মৃদু তরঙ্গের মতো বাজতেছিল। তাকে চোখে দেখার শখ হলো। তারপর আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। বেশভূষায় অর্থাৎ সাজসজ্জায় এমন কিছু ছিল না যে তাকে ছেড়ে ও তাদের ওগুলোর দিকে অর্থাৎ সাজসজ্জার দিকে দৃষ্টি যায়। এরপর এক সময় বুঝতে পারলো যে মেয়েটির নাম হচ্ছে কল্যাণী। সুতরাং এই মেয়েটি যে অনুপমের বিয়ের জন্য শম্ভুনাথ বাবুর মেয়ে, সেটি বুঝতে আর বাকি নেই। তারপর এক পর্যায়ে এখানে একটু পড়ি। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়ে গেল। এই যে নেমে গেল, মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। এই যে দৃঢ় প্রতিজ্ঞ কল্যাণী, সে বিয়ে করবে না।
তাহলে যার বিয়ে করবে না তার বিয়ে ভেঙে যাওয়ার কি ভয় থাকতে পারে? সেদিনও শম্ভুনাথ বাবু ভয় পায়নি। যেমন বাবা তার তেমনই মেয়ে। আমরা সেই নারী নিষ্পেষণের যুগ, নারী অধিকারের লক্ষ্যে লেখা যে গল্প, আমরা রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানি। তিনি যে যা লিখেছেন তৎকালীন সময়ে, যে নারীকে অন্ধকার পুরবাসিনী করে রাখা হয়েছে, তার সেই লক্ষ্যে লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও তার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা অনেক। তিনি তার মেয়েকে, তার নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার ছেলের মেয়ের জামতাকে, অর্থাৎ যার কাছে মেয়েকে বিয়ে দিবেন তাকে যৌতুক স্বরূপ বিলেতে পড়ার খরচ দিতে হয়েছে। এবং সেই অভিজ্ঞতা থেকেই আমরা মনে করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্প লিখেছেন। আমি এই কারণেই বলেছি তোমাদেরকে যে অপরিচিতা কবির ব্যক্তিগত জীবন অভিজ্ঞতায় রচিত একটি গল্প। তো এরপরে দেখা যায় যে কল্যাণী কি হয়েছে, সে ব্রত করেছে, বিয়ে আর করবে না, এবং একটি চ্যারিটি কিংবা কি বলে যে সেবা দান কেন্দ্রে নিজেকে নিয়োজিত করেছে। এবং কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার জীবনের গানের ধোয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এই বয়সগুলো তোমরা মনে রাখবে। আর কি বলবো, যে নারী কিভাবে এই যে যৌতুকের জন্যে, এই যে গহনার যে লোভ, সেই লোভ, অতিমাত্রায় লোভের কারণেই দুটি প্রাণী বিচ্ছিন্ন হয়ে পড়ল দুই দিগন্তে। এখন দেখা যায় যে ক্ষণে ক্ষণেই অনুপম কল্যাণীর কাছে আসে এবং বারবার ক্ষমা প্রার্থনা করে, কিন্তু কল্যাণী আর কখনো রাজি হয় না বিয়ের আসরে যেতে। সারা জীবন সে অবিবাহিতই থেকে গেল। অনুপমের জীবনও এমনই। শেষ লাইনটি হচ্ছে এরকম: তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এই যে কল্যাণের কিছু কিছু কাজে নিয়োজিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছে। যাই হোক, একটি রোমান্টিক ছোট গল্প অপরিচিতা, যদিও এর ভেতরে দুটো প্রাণী, সমাজের যে যৌতুক প্রথা, এই যে একটি ঘৃণিত প্রথার জন্যে দুটো জীবন দুই দিগন্তে পর্যবেসিত হলো, সেই কথাটি এই গল্পের মূল আলোচ্য বিষয়। সমাজসেবক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা তিনি নিজেই। আর আধুনিক ছোট গল্প রচনায় তিনি অত্যন্ত সিদ্ধহস্ত। এই গল্পটি আমি বলবো, আমি তো একটু ছাড় দিয়ে পড়েছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার পড়বে এবং তখনই বুঝতে পারবে যে অপরিচিত একটি শিল্পসম্মত, শিল্প সফল ছোট গল্প, অসাধারণ একটি ছোট গল্প অপরিচিতা। তো আজকের ক্লাস আর বড় করব না, তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।